7.5 মাসের বাচ্চাটাকে ল্যাপিং ব্যাগে বসিয়ে বেল্টগুলো আর একবার চেক করে নিল মৌলি। ওপরে ওঠা ঝাঁকুনিগুলোতে মাথাটা ঘুরিয়ে উঠছে বারবার তার। শুধু হাত দুটো দিয়ে নিজের মেয়েকে জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করে ঠাকুরকে ডেকে বলছে, আর যাই হোক যেন বমিটা না হয় তার। এতদিন বাপের বাড়ি থেকে আজ একা এতটা পথ সে আসছে এই দুধের শিশু কোলে। শুরুতে তার এই সিদ্ধান্তে সায় ছিল না কারোর। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যে শুনছে বলছে, পাগল হলি তুই? এইটুকু বাচ্চা নিয়ে মুম্বাই যাবি একা? আর একটু অপেক্ষা কর, জামাই এসে নিয়ে যাবে। আর তুই তো এখনো সুস্থই হসনি ঠিক করে। এই তো কমাস হলো সিজার হয়েছে। কোনো কথাকে কানে তোলেনি সে। আগের কমাসের একটা চাপা অশান্তি তার মনে সংসার ভাঙার ভয়ের আগুন জাগিয়েছে এমন করে যে এই ছোট্ট শিশুই আজ তার কাছে সেই আগুন নিভানোর অবারিত বাড়ি, তার বাবাকে আগের মতো আপন করে পাওয়ার পথে। তাই আর দেরি নয়, প্রতিমের আজকাল পরশু আসবো এর অপেক্ষা আর করতে পারছে না মৌলি। আজ যখন তার বাবা মা এয়ারপোর্টে তাকে তুলে দিতে এসে ছলছল চোখে বিদায় দিচ্ছিল, সে খুব শক্ত করে রেখেছিল নিজেকে, পাছে এক ফোঁটা মনের যন্ত্রণাও যেন চোখের পর্দা না বেরোয়। বাবা ধরা গলায় বলেছিলেন, পারবি তো মা? আওয়াজ স্তব্ধ হয়ে আসছিল মৌলির। ঘাড় নেড়ে হ্যাঁটুকু জানিয়েছিল সে। মা সেদিন বলেছিলেন, তোরা সবাই ভালো থাক, এটাই আমাদের চাওয়া। আমাদের কথা ভাবিস না, মা হয়েছিস তো, ধীরে ধীরে বুঝবি মায়ের মনের চিন্তাগুলো। বলেই মুখটা নামিয়ে নেন, পাছে তার মুখের মলিনতাগুলো মেয়ের সম্মুখপথে বাধা হয়ে না দাঁড়ায়। সত্যি, আজ এই ঘন্টাতে দুটো শহরের মাঝের একাকী পথে মৌলি তার মেয়েকেই খেয়াল করে চলেছে বারবার। তার অসুবিধা হচ্ছে না তো? খিদে পায়নি তো? ঘাড়ে লাগছে না তো? আরো কত কি। কেন জানি এই আকাশপথে বারবার মনে পড়ছে তার কাছে হৃদয়ের মানুষটার এককালীন সমর্পিত ভালোবাসার প্রতিশ্রুতিগুলো। জানলার ভাসমান মেঘের স্থায়িত্বের সাথে কেমন একটা মিল খুঁজে পাচ্ছে যেন সেগুলোর। এয়ারপোর্টে নেমে ফোনটা অন করতেই প্রতিমের কল ঢোকে। তার সাথে সাক্ষাৎ হয় ট্রলিটা কালেক্ট করে নিচে নেমে আসার পথে। প্রতিম মেয়েকে কোলে তুলে নিয়ে একরাশ হাসিতে বলে ওঠে, ওয়েলকাম সোনামা। পিতৃ স্নেহের আদরে ভরে ওঠে অলি। সে দৃশ্যখানি এক মুহূর্তে মৌলির সব ভয় ক্লান্তি সংশয় দূর করে তোলে। মনে হয় যেন তার সংসার আকাশে আবার রোদ্দুরের ঝিলিক উঠেছে। মা বাবার কথা বড্ড নাড়া দেয় মনের আঙিনা জুড়ে। তাদের ইচ্ছে বুঝি পূরণ হলো। তাদের মেয়ের সংসার আবার মাঝের সময়ের মনোমালিন্য কাটিয়ে আবার বুঝি জোড়া লাগতে চলল। কিন্তু ওই যে বলে না, জোড়া তাপ্পির একটা সূক্ষ্ম হোক বা গাঢ়, দাগ তো থেকেই যায়। প্রতিম ঘরে ফিরেই জানালো রান্নার লোকের ব্যবস্থা করে রেখেছে সে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষায় সে না আসায় রাত 8টার দিকে বেরোলো তারা। খোঁজ খবর নিয়ে জানলো সে নাকি হঠাৎ দেশের বাড়ি গেছে, তাই আর একজনকে ঠিক করে গেছেন। তিনি আবার নাকি বাঙালি। মিনিট 15-র মধ্যে এলেন তিনি। ছোটখাটো ছিপছিপে গরম, গায়ের রং এককালে ভালো ছিল বলে মনে হয়। অভাবের সংসারে থেকে অকালে শরীরের চামড়ার সজীবতা হারিয়েছে। এগিয়ে এসে তিনি মৌলির কোলের মেয়ের মাথায় হাত বুলিয়ে আদর করে বলে উঠলেন, মেয়ের নাম কি গো তোমাদের? অলি। মৌলি সহাস্যে উত্তর। সেদিন মাসের মাস মাইনে আর তার ঘরের ঠিকানাটা চিনে ফিরে এলো স্বামী স্ত্রী দুজনে। রান্নার লোকের নাম জানার আর দরকার হয়নি, কারণ অনুপস্থিত হলেই তো ওই বাড়ি ঠিকানাতে তলব করবে তারা। আর ওদের তো একটা ডাকার জন্য কমন নাম আছেই, মাসি। পরের দিন যথাসময়ে সকালে চলে এলেন মাসি। ধীরে ধীরে কাজকর্ম আর ফাঁক ফোকরে গল্পের মধ্য দিয়ে মাসির সাথে এক অসমবয়সী হৃদ্যতা গড়ে উঠতে লাগলো মৌলির। ছোট্ট মেয়েটির জ্বর হলে, পেট খারাপ হলে, মৌলির যখন খুব অসহায় বোধ করে প্রবাসী একলা ঘরে, তখন এই মাসি হয়ে ওঠেন ওর মনের সাহস, মায়ের আঁচলের মতো আশ্বাস। যখন মন খারাপের আষাঢ়ে মেঘ উতাল পাতাল করে তোলে অতীত স্মৃতিগুলো, তখন মাসিই বলেন, কাঁদছো কেন? মা বাবার কথা মনে পড়ছে বুঝি? অমন করো না, তাদেরও যে তাহলে খারাপ লাগবে। মৌলি চোখের জল মুছে বলে, তোমার মনে পড়ে না মা বাবার কথা? এত বছর আগের কথা আর কি মনে আছে গো? মৌলির জিজ্ঞাসু চোখ দৃষ্টিগোচর করে মাসি তার উত্তরটা আরো বিস্তারে দেন। আমার তখন বছর 9 কি 10।
মা বাবা দুজনেই পরপর মারা গেলেন 1 বছরের মধ্যে। আমি খুব ভালো বুঝতাম না, শুধু নদীর পাড়ে শ্মশানে, যেখানে মাকে শেষ দেখেছিলাম, গিয়ে বসে থাকতাম। মনে করতাম বুঝি ওখান থেকে মা ঘুম ভেঙে আবার ফিরে আসবে। দাহ করার সময় বড় বৌদি তো আমায় থাকতে দেয়নি, তাই মাকে ঘুমে দেখেই ফিরেছিলাম। বাবার বেলা আর অপেক্ষা করিনি, বুঝে গিয়েছিলাম ওখানে ঘুমোলে আর কেউ ফেরে না। সম্পূর্ণ বাকরুদ্ধ মৌলির ঝাপসা দৃষ্টি খেয়াল করে দেখে, বছর 44-এ নির্বিকার বক্তার চোখ দুটো কিন্তু একটুও ভেজা নেই আজ। কথাগুলো শোনার পর সারাটা দিন মৌলির কল্পনায় একটি 9 বছরের শিশু একাকী খালি পায়ে হেঁটে বেড়ায় নদীর নির্জন পারে। বুকের ভেতরটা ডুকরে কেঁদে ওঠে তার। মেয়েকে সহসা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বুকের ভেতরে। গত কয়েক মাসের অশান্তিতে যে সে কতবার ভেবেছে মরে যাবে বোধহয়। বিশেষ করে মেয়ের 6ষষ্ঠীর দিন প্রতিমের অচেনা আচরণে তো রাতে বেহুঁশ হয়ে গিয়েছিল সে। কাঁচা সেলাই কাঁচা ঘাতে বড় পাকা দগদগে ঘা লেগেছিল সেদিন। ভাগ্যিস মরেনি, নইলে এই মেয়েটার কি হতো। সত্যি, মাতৃত্বের আলিঙ্গন পাশের চেয়ে কি সন্তানের আর কোনো বড় আশ্রয় থাকতে পারে? আজ এই বয়সেও যে সেটা খুব উপলব্ধি করে অন্তরের অন্তঃস্থলে। ধীরে ধীরে মাসির ঘরের আরো অনেক কিছু জানতে পারে মৌলি। তার মা বাপ মারা যাওয়ার পর নাকি বড়দার সংসারে থাকতো সে। একদিন যখন মাসির মুখে তার ছোট্ট নাতনির কথা শোনে, তখন হেসেই ফেলে মৌলি। কি বলো মাসি, তুমি দিদাও হয়ে গেছো? মাসি সাবলীল স্বরে বলে, আমরা হলাম অক্ষর জ্ঞানহীন অশিক্ষিত, তোমাদের মতো অত পাশ দিইনি গো। সংসারের বোঝা হয়ে এক ঘর হতে আর এক ঘর পার হয়ে গেলাম 15 বছর বয়সেই। তারপর মেয়ে হলো, দুটো ছেলে হলো, মেয়ের বিয়ে দিলাম, আর নাতনি হলো। মেয়েকেও ওই 18তেই বিয়ে দিয়েছি আমি। বাপরে, কি ছোট ছোট বউ ছিলে তোমরা, হেসে বলতো মৌলি। একটাই কথা মাঝে মাঝে শুধু ভাবাতো মৌলিকে, মাসির মুখে তার স্বামীর কথা তো তেমন আসে না। এদিকে সিঁথির চওড়া সিঁদুর, মোটা শাঁখা পলাতে তো পাক্কা সধব আসে। কি জানি কি ভেবে মৌলি কখনো জানতেও চাইতো না মাসির কাছে, যদি কোনো কষ্ট থাকে এই নিয়ে। এই প্রবাসে মানুষটার প্রতি যে একটা অদৃশ্য আত্মীয়তা গড়ে উঠেছে মৌলির মনে চুপিসারে। ঘরে নতুন কিছু রান্না করলে মাসিকে না খাইয়ে ছাড়ে না। মনের কষ্ট হলে মাসির সাথে বসে তাদের গাঁয়ের পুরনো গল্প শোনে। কত আজগুবি সব গল্প। স্টেশন হতে ফেরার পথে বুড়ো বটতলার নিচে রাতের কথা, কাকে ভূতে ধরে ঝাড় ফুঁকে সেরেছিল সেই গল্প, কোন কাকিমা স্বপ্নে মনসা পেয়েছিল, আরো কত গপ্প। আস্তে আস্তে মাসির এ ঘরে কাজে চেয়ে গপ্পের আসরে টানটা বড় বেড়ে গিয়েছিল। মৌলিও তার একাকী ঘরে উন্মুখ হয়ে থাকতো মাসির আসার সময়ের অপেক্ষায়। তার ছোট্ট মেয়েটাও শিখেছে এখন বলতে মাসি দিদ্দা। তারও এখন অভিমান হয় সেই মাসি দিদ্দা কোনোদিন কাজ সেরে তাকে কোলে না নিয়ে ফিরে গেলে। শিশু যে বড় আপনত্ব বোঝে। এরকমই এক সকালে মাসি কাজ করতে এসে দেখে ঘরে এক কালবৈশাখীর মতো আঁধারিয়া পরিবেশ। প্রতিম অফিসে বেরিয়ে গেলে কিছু না খেয়ে মৌলিও অন্যদিনের মতো বারান্দায় ছুটে গেল না তাকে দেখতে। তার ফোলা চোখ মুখ গত রাতের যন্ত্রণার বালিশ ভেজার ইঙ্গিত বহন করছে। মাসিকে একটু ডাল আর আলু মাখা করে দিতে বলে ঘরের জামা কাপড় গুছিয়ে ছোট্ট মেয়ের জন্য ডালে চালে খিচুড়িটা বসাতে এলো রান্নাঘরে সে। মাসির মুখোমুখি হতেই মৌলিকে হাত চেপে ধরল এই রক্তের বন্ধনের বাইরের অনাত্মীয়া। বলে উঠল, কি হয়েছে তোমার? রাতের খাবারও সব রয়ে গেছে দেখছি, খাওনি তো? চোখে মুখে যে ব্যথার কালি লেপে রেখেছ। কি হয়েছে মা, আমাকে বলো, হালকা লাগবে। ঝরঝর করে কেঁদে ফেলে মৌলি। রান্নাঘরে মাথা ঘুরিয়ে পড়তে গেলে মাসি তাকে ধরে ঘরে নিয়ে বসায়। কি অবস্থা করেছো শরীরে দেখো, এত সুখের ঘরে তোমাদের কিসের অশান্তি গো এত? অশান্তি যে আমার অদৃষ্টে মাসি, বলে কেঁদেই চলে মৌলি। তোমাদের এই 1 বছর মতো দেখছি, দুজনেই তো ভালো। এমন সংসারী মেয়ে তুমি, আর তোমার স্বামীটিরও তো কোনো বদনেশা নেই। তাহলে কপালে সুখ না থাকলে তো লেপে দিলেও থাকে না। আমার হয়েছে তাই। এত সুন্দর ছিল আমাদের দুজনের ভালোবাসা, তা বুঝি নজর লেগে গেল। ওর তো আমার ভালোবাসার উপর কোনো আস্থাই নেই। এটা তোমার ভুল ধারণা। প্রতিম তোমাকে ভালোবাসে। ভালোবাসা কি মুখের কথা মাসি?
সে এক গভীর বিশ্বাস, যে বিশ্বাস কখনো কারোর কথায় টলে না। তার ভালোবাসার চরম অসহায়তার দিনে অনুভবে তার পাশে থাকে, তার উপর মিথ্যে দোষারোপের আঙুল তোলে না কারণে। শারীরিক দূরত্ব পরিমাপের কম বেশি দাঁড়িপাল্লায় ঝোলে না সে সম্পর্কের ওজন। এত সহজ নয় যে ভালোবাসা। মৌলির কথাগুলো খুব একটা বোধগম্য করতে পারছিল না মাসি, কিন্তু মৌলিকে সন্তানতুল্য চোখে দেখায় ওর কষ্টটা বড় ধাক্কা দিচ্ছিল তার মাতৃহৃদয়ে। ছোটবেলা থেকে জীবনের মূল চাহিদা খাদ্য, বস্ত্র, বাসস্থান জুটিয়ে ওঠার পথে মনের মূল চাহিদাগুলোকে হয়তো কখনো নজর দিয়ে উঠতে পারেনি এই 40 ঊর্ধ্ব মহিলাটি। মৌলির মাথায় ওনার স্নেহের হাত বুলিয়ে বললেন, মেয়ে গো, তোমায় যে ভালো থাকতে হবে, স্বামী সন্তানকে ভালো রাখতে হবে, বাইরের বাকি সব কথা ছাড়ান দাও দেখি। মৌলির অভিমানী সুর বলে ওঠে, কি করে ছাড়ি বলো তো? আমি যে ওকে খুব ভালোবাসি, আর ও আমার মনকে বোঝে না। মন আবার কি গো? সারাটা জীবন তো তারে খুঁজেই পেলাম না। মাসির কথায় নির্বাক চেয়ে থাকে মৌলি। হয়তো বা ভাবে মনের গভীরতা সবার সমান থাকে না, তাই হয়তো সবাই ঠিক বুঝে উঠতে পারে না যন্ত্রণাটার গভীরতাও। মাসি বলতে থাকে, স্বামী বড় সম্পদ। আমার বড় বৌদি বলতেন, যার পাশে সে সম্পদ আজীবন থাকে সে মাথা উঁচু করে বাঁচে। তোমার কাছে তো সে আছে। মৌলির এবার নিজের শিক্ষাগত ধ্যান ধারণার সাথে তফাৎ অনুভব করে মাসির, আর কতটা বিরক্তিতেই এইসব অযৌক্তিক কথাগুলো এড়িয়ে উঠে দাঁড়ায়। মাসি এক লম্বা দীর্ঘশ্বাসের সাথে বলে ওঠে, আমি যে সে সম্পদটাই বুঝলাম না। সেদিনের মন খারাপে মাসির কথাগুলোকে তেমন কানে না তুললেও রাতে ভাবতে থাকে, 3 সন্তানের এক জননীর মুখে এ কথা কি করে আসে? মাসির বর কি তাহলে? পরের দিন মাসিকে সরাসরি জিজ্ঞেস করে বসে মৌলি, মাসি তুমি কাল কি বলছিলে? স্বামী সঙ্গ পাওনি? না মানে? মাসি হেসে ফেলে বলে, এত লজ্জা পাচ্ছ কেন জানতে? এ মুখপুরীর কথা সবাই জানে গো আমাদের গায়ে। মৌলি রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে নির্বাক হয়ে চেয়ে রয়েছে মাসির দিকে তখন। তার কৌতূহলী মনে প্রশ্নের তোলপাড় চলছে ভেতরে ভেতরে। সেই নীরব প্রশ্নের উত্তরে মাসি বলা শুরু করলেন নিজের ইতিহাস। বাপ মা মারা যাওয়ার পর বড়দার সংসারে বেশি দিন রাখার অসুবিধা ছিল। একজনকে মনে ধরেছিল, কিন্তু সে তার বাবার মোটা টাকা চাওয়ার প্রতিবাদ করতে পারেনি, আর দাদারাও তাদের শর্তে আপোস করা সম্ভব হয়নি। তো সে বাতিল হলে বৌদির কোন বাপের বাড়ির পাড়াতুতো কাকিমার পরিচিত সূত্রে আমার শাশুড়ি এলেন আমায় দেখতে। এক দেখাতেই পছন্দ হয়ে গেল আমাকে তার। খারাপ দেখতে হয়তো ছিলাম না তখন, কিন্তু অতটাও ভালো নয় যে কেউ বাড়ির আর কাউকে না এনেই একদিনে বিয়ে ঠিক করে যাবেন। তবে আমার এই চুলের গোছার বড় প্রশংসা করেছিলেন সেদিন তিনি। বলতে বলতে নিজের একঢাল কেশের বিন্যাসে কতকটা সে সম্পদ এখনো ধরে রাখা তাগিদ দেখালেন। তারপর আবার বলতে থাকলেন, তারপর বিয়ে হয়ে গেল আমার। লোকের মুখে শুনেছিলাম বরটি আমার সুপুরুষ নাকি দেখতে। তারে চাক্ষুষ করলাম বউ ভাতের রাতে। সে আমাকে সেদিন তার নেশাতুর লাল চোখে দেখে বেশিক্ষণ ঘুরে বসে থাকতে পারেনি। মানে মদ খেত? মৃদু ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন মাসি, সেটুকুতেই যদি গুণে শেষ হতো তাও ভাগ্যবতী হতাম। কদিন পর কানাঘুষো জানলাম পাড়ার কোন বৌদির সাথে তার বহুদিনের সম্পর্ক। এও জানলাম আমার শাশুড়ি আমার সাথে বিয়ে দিয়ে ছেলেকে শোধরানোর সুযোগ খুঁজছেন। এক মায়ের মন আর এক মাতৃহারা মেয়েকে সম্বল করেছেন। এটা কি এক্সপেরিমেন্ট নাকি? মাসি আমার কথার অর্থ না বুঝে জিজ্ঞেস করাতে আমি বললাম, কিছু না, তারপর বলো। ততক্ষণে আমার মেয়ে ঘুম থেকে উঠে টলমল পায়ে হেঁটে কোলে এসে বসেছে তার মাসি দিকদার। আমি মেয়ের দুধ রেডি করতে করতে মাসির কাহিনীতে তাড়া লাগাচ্ছি। তারপর তারপর আমার বিয়ের 2 বছরে বাচ্চা কাচ্চা না হয় শাশুড়ির কথায় কত সাধু বাবার কাছে গেলাম, কি সব ছাই ভস্য খেলাম। পরের বছরে মেয়ে হলো। সেই বছরেই একদিন লোকমুখে শুনে ওই মহিলার ঘরে গিয়ে আবিষ্কার করলাম আমার স্বামীটিকে। বিয়ের পরে 3 বছর কোনো রকমে আমার বিশ্বাসটা নিত্যকার মাতাল স্বামীর উপর টিকিয়ে রেখেছিলাম, কিন্তু সেদিন ওদের একসাথে বিছানায় দেখে। মাসির স্মৃতিচারণ। ক্ষণিক বিরতি, আবার শুরু করলেন। এরপর যে রাতে আমার কাছে প্রথম এসেছিল, দা নিয়ে তাড়িয়েছিলাম ওরে। বাপের বাড়ি তো ছিল দাদার ঘর,
সেখানে যেতে দাদা বিহিত দিলেন। লোকলজ্জার পাপ পুণ্যর কথা বিচার দেখিয়ে ফিরে এলাম। তবে ভগবান কি কারণে যেন আমার উপর সদয় হলেন। ওই মহিলা তার স্বামীর সাথে কলকাতায় চলে গেল কদিনের মধ্যে। ভাবলাম এবার স্বামীর মনের পথ বদলাবে। লোকে যে বলতো ওই মাগী জাদুটোনা করে রাখে পুরুষদের। যাই হোক, বোকামির তো আর শেষ নেই আমার। মৌলি নিঃশব্দে অনুভব করছিল মাসির মনে তখনও তাসের ঘরের মতো উপস্থিত স্বামীর প্রতি বিশ্বাসের গভীরতাগুলোকে। বলতে লাগলো, মাসি, দুটো ছেলে হলো পরপর। বংশের দুখানা প্রদীপ আমার হাতে জ্বালায় শাশুড়িও বেশ ভালোই গদগদ হয়ে উঠলেন আমার উপর। কিন্তু ওই যে বলে কপাল, ছোট ছেলেটা হবার 1 বছরের মধ্যে জানলাম পাশের পাড়ার এক বিধবা মহিলার সাথে আমার 3 সন্তানের বাপের মেলামেশার কথা। এবার আর গিয়ে পরখ করতে যাইনি। ঝগড়ার সময় আমার স্বামীটাই নিজ মুখে স্বীকার করলো সেই পীড়িতের কথা। পরের জাদুটোনা, ঘর সংসার গড়া, স্বামী সম্পদ, সব বিশ্বাসগুলো এলোমেলো হয়ে গেছিল সেদিনের মনের ঝড়ে। সে রাতের অশান্তিতে আমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আমার স্বামীটি। একবারও নিজের ছেলে মেয়েগুলোর কথা ভাবলো না। বড় সম্মানে লেগেছিল গো। মেয়ে মানুষ বলে কি মানুষ নই? এবার মাসির চোখে এতক্ষণের কাঙ্ক্ষিত একটা প্রতিবাদের আগুন দেখতে পেল মৌলি। হয়তো অশিক্ষিত হতে শিক্ষিত আর জ্ঞেয় হতে শহুরের তফাতে আত্মসম্মানবোধের আর সহনশীলতার মাপকাঠিতে এতখানি প্রভেদ থাকে। মৌলির মুখে অস্পষ্ট প্রশ্ন, কি করলে তখন? সারাটা রাত ঘরের দাওয়ায় 3টে বাচ্চা নিয়ে বসে ভোরের অপেক্ষা করছিলাম। তারপর সকাল হতেই 3টেকে নিয়ে প্রথমে গেলাম বড়দার কাছে। সেখানে হাবে ভাবে বুঝলাম তাদের পাশের গাঁয়ে আমার শ্বশুর ঘর বলে সমাজ ভয়ে ডরছে তারা। মেজদার ঠিকানা নিলাম তাদের কাছ থেকে। গাঁয়ের এক পরিচিত দাদার সাথে হাওড়া থেকে ট্রেন ধরে চলে এলাম মুম্বাইতে মেজদার বাসায়। তুমি এভাবে 3টে বাচ্চা নিয়ে? মৌলির অবাক প্রশ্নে থামিয়ে বলল মাসি, একা কই? ঠাকুর সেদিনও ছিলেন, আজও আছে আমার সাথে। মৌলি এবার মাসির মনের আস্তিকতার গভীরতা বোঝার চেষ্টায় অভিভূত। এখানে এসে তারপর রান্নার কাজ ধরলাম। মেয়েটাকে আর পড়াতে পারিনি। আমার মতোই অক্ষর জ্ঞান নেই ওর। এক দিদিমণির বাড়ি রান্না করতাম। তার পায়ে ধরে ছেলে দুটোকে স্কুলে ভর্তি করলাম। কি সব সার্টিফিকেট না কি যেন লাগতো, তা আমার সব শুনে তা আর লাগেনি। হ্যাঁ, বার্থ সার্টিফিকেট হবে বোধহয়। ছেলেরা সব পাশ দিয়েছে স্কুলেতে আজ। মেয়েটার বিয়ে দিয়েছিলাম এখানে এসে 10 বছর রান্নার কাজ করে। মেজদা সাহায্য করেছিল, তবে খুব হাত একটা পাতে হয়নি কারোর কাছে। বরং আমার চরিত্রের জন্যই আমার কালো মেয়েকে ঘরে এসে পছন্দ করে নিয়ে গেছে ওরা। এই যদি ওর বাপ থাকতো, তো ওই মদ মাতাল চরিত্রহীনের ঘরের মেয়ে পার হতো না। আমার কাঁচা বয়সে এখানে কত মরদ পেছনে ঘুরতো, সব শুয়োরের জাত। ঝাঁটা মেরে তাড়াতাম তাদের। আর মেয়ের বিয়ের 2 বছর পর সেই স্বামীটিও আমার বড়দার হাতে পায়ে ধরে আমার ঠিকানা নিয়ে এসে ওঠে এখানে। সে কি গো, উনি এখানে থাকেন এখন? তুমি আবার ওর সাথে থাকো কি করে? তোমার তো মেয়ের বিয়ে হয়ে গেল, ছেলেরা পড়াশোনা শিখে নিল, আর ওই স্বামী সম্পদের দরকারটা কি আজ? না গো, দরকার নয়, কর্তব্যবোধ। ওই যে 7 পাকে তাকে দেখার মন্তর পড়েছিলাম, সে রাখিনি সেসব কথা। কিন্তু আমি না রাখলে তার সাথে আর তফাৎ থাকবে কি? মৌলি নির্বাক এই অশিক্ষিত পাড়া গাঁয়ের মহিলার বিবেকবোধের তীক্ষ্ণতা দেখে। আর সম্পদের কথা বলো তো বলি, আমার কপালে কোনো সম্পদ নাই গো। স্বামী সম্পদ হারিয়ে তো সন্তানগুলোকে সম্বল করে সম্পদ করতে কত কি করলাম। সেখানেও বুঝি বাপের রক্ত কথা বলে ওঠে মাঝে মাঝেই। সে যে যার মতো চলুক, আমি তার চরণে যেতে চাই সবার সেবা করে। একটা লম্বা দীর্ঘশ্বাসের সাথে শেষ হলো তার কথাগুলো। মৌলির চোখে অশ্রুধারা দেখে মাসি ব্যাকুল হয়ে বলল, সে কি, তুমি কাঁদছো আমার কথা শুনে? কেউ যে এভাবে কাঁদেনি গো, পেটের সন্তানগুলোও নয়। কান্নায় মৌলির হাত দুটো ধরে ভেঙে পড়ল কঠিন জীবন পথের যোদ্ধা। মৌলি আর মাসির মাঝে বয়ে যাচ্ছে তখন এক অদৃশ্য তৃপ্ত আত্মীয়তার ধারা। আমি হয়তো তোমার জন্য কিছুই করতে পারবো না মাসি, কিন্তু যদি নিঃস্বার্থ তোমায় ভালোবাসি, তবে তোমার সেই সহায় সম্বল ঈশ্বরের কাছে জানাই। তিনি যেন তোমার জীবনের একটা বেলাও পরের মুখাপেক্ষী করে না রাখেন।
এই শীর্ণ চেহারায় তুমি এখনো বাড়ি বাড়ি কাজ করে বাজার থেকে ফল, দোকান থেকে দুধ নিয়ে যাও। আমি জানি কিচ্ছু খাও না তুমি। তোমার মাতৃত্বের চুম্বক তোমার সন্তান হতে প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব ভুলিয়ে টেনে নেয় তাদের লালন পালনে। আজও, হে ঈশ্বর, তুমি শেষ বিচারটা দেখো। মৌলির আকণ্ঠ প্রার্থনা যেন হাজার মন্দিরে নিঃশব্দে ঘণ্টার ধ্বনি রব তোলে এক অনাত্মীয়ার মঙ্গল কামনায়। তাই বলো গো, আমি যেন কারো বোঝা না হই এই জীবনে। সেদিন যাওয়ার সময় মৌলি জিজ্ঞেস করলো, তোমার নাম কি গো মাসি? এতদিনে বুঝি মাসি হতে এগিয়ে নামের পরিচয়ে পৌঁছলো বাঁধনখানি। আমি তো অমুকের বোন, তমুকের বউ আর পিন্টুর মা, এই পরিচয়ে থাকি। তবে বাপ মা একখান নাম দিয়েছিল বটে, সোহাগী। বলেই নির্বিকার হেসে উঠল সোহাগী মাসি। কদিনের মধ্যেই প্রতিমের চাকরিস্থল বদলানোর পরিস্থিতি এলো। শহর পরিবর্তনের খবরে মৌলি আর মাসি যেন চিরকালীন আত্মীয় বিয়োগের ব্যথা অনুভব করলো। শেষের কটা দিন কাজ করতে এসে শুধু একজন আর একজনের আড়ালে চোখের জল ফেলতো। এই ২ বছরে প্রবাসে এক ছোট্ট শিশুর অপরিণত মা যেমন পেয়েছিল এক মাতৃত্বের আশ্বাস, তেমনি এক জীবন সংগ্রামী পরিণত মাও যে পেয়েছিল সন্তানতুল্য এক আদুরে অন্তর। জিনিসপত্র সব গোছানো শেষ প্রবাসের ঘরের। এবার অন্য ঠিকানার উদ্দেশ্যে গাড়িতে উঠছে সেগুলো। সময় যে নেই। মাসি কোথায়? বলল যে সে আসবে একবার। ভাবতে ভাবতে মৌলির অশ্রুসিক্ত চোখ দুটো এতদিনের পরিচিত পথের দিকে চেয়ে থাকে অপেক্ষায়। মৌলির ফোনটা হঠাৎ বেজে উঠল। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শেফালির পথ বাহিয়া। আরে, মাসির ফোন তো। হ্যালো, তুমি এলে না যে? বুঝে আসা গলায় বলে উঠল মৌলি। কাজ ছিল গো, পারলাম না আসতে। ওপারের গলায় মনের সমুদ্রে নোনা জলের উচ্ছ্বাস প্রবল। ভালো থেকো মাসি, আমি ফোন করব। তোমরাও ভালো থেকো। সেই মুহূর্তে আরো দুটো কথা বলার ক্ষমতা বোধহয় ছিল না এই দুই অনাত্মীয়ার। তবে বেশ কয়েক বছর পর মৌলি ফোনে জেনেছিল তার নিঃস্বার্থ আবেদনটি ঈশ্বর রেখেছেন। মাসিকে কোনো অকৃতজ্ঞ সংসারতুত আত্মীয়ের মুখাপেক্ষী হতে হয়নি। সেদিন রাতের ভেজা বালিশে মৌলির বিশ্বাসটা আরো দৃঢ় হয়েছিল সোহাগী মাসির প্রার্থনীয় বিচারকের শেষ বিচারের প্রতি। এতক্ষণ ধরে শুনলেন শেলী ভট্টাচার্যের লেখা অনাত্মীয়া গল্পটি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।